প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আই লাভ মোদি বলা যায়, কিন্তু আই লাভ মোহাম্মদ নয়, যোগী সরকারকে তোপ ওয়াসির। বিসর্জনের পরে গঙ্গায় দূষণের ভয়ঙ্কর ছবি, জলে ভাসছে কাঠামো, ফুল, বেলপাতা, কাঠগড়ায় মানুষের চূড়ান্ত অসচেতনতা। এবার পুজোয় মেট্রোর রেকর্ড ভিড়, পাতাল পথে যাতায়াত করলেন কত যাত্রী। প্রাথমিকের নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই, মালিকের পাশাপাশি অভিযুক্ত রত্না, বিভাসও। মুসলিম রোগিণীর সন্তান প্রসব করাতে অস্বীকার হিন্দু মহিলা চিকিৎসক, লজ্জার ঘটনা যোগী রাজ্যে। গভীর নিম্নচাপ, বড় বিপদের হাতছানি, 4 জেলাকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের। আসছি বিস্তারিত খবরে। আই লাভ মোহাম্মদ সংক্রান্ত বিতর্কে এবার সরব হলেন এআইএমআইএম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদ ওয়াদ্দিন ওয়াসি। তার কথায় আই লাভ মোদি বলা গেলে আই লাভ মোহাম্মদ বলা যাবে না কেন? সম্বল মসজিদের মামলা প্রসঙ্গটি টেনে এনে ওয়াসি বলেন, সম্বল মসজিদ নিয়েও মামলা চলছে, আমাদের মসজিদগুলি কেড়ে নেওয়া হচ্ছে। আমি যদি মুসলিম হই তাহলে তা মোহাম্মদের কারণে। দেশের স্বাধীনতায় অংশ নেওয়া 17 কোটি ভারতীয়র জন্য এটাই সত্যি। ওয়াসির কথায় এই দেশে কেউ বলতে পারে আমি মোদিকে ভালোবাসি, কিন্তু আমি মোহাম্মদকে ভালোবাসি বলা যায় না। এই দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেউ যদি বলে আমি মোদিকে ভালোবাসি, মিডিয়াও খুশি হয়। কেউ যদি বলে আমি মোহাম্মদকে ভালোবাসি, তাহলে প্রতিবাদ হয়। এরপর উত্তরপ্রদেশ প্রশাসনকে তোপ দেগে ওয়াসি আরো বলেন, আমরা সহিংসতার নিন্দা করি। কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ লাঠিচার্জ করছে এবং দোকানদাররা তাদের উপর উল্টে ফুল বর্ষণ করছে। আমাদের মনে রাখতে হবে, পুলিশ কেবল ক্ষমতাসীনদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, আর কারো কাছে নয়। আগামীকাল সরকার পরিবর্তন হতে পারে। আমি সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে তারা কেন এত আইন তৈরি করছে এবং তাতে কি হচ্ছে? অসমে 3000 মুসলমানকে গৃহহীন করা হয়েছে। দাবি করা হচ্ছিল যে তাদের বাড়ি সরকারি জমিতে ছিল। আইন শুধুই মাকড়সার জাল। পরিস্থিতি নিয়ে আমাদের বিরক্ত হওয়া উচিত নয়। আমাদের ধৈর্য ধরে এর মোকাবিলা করতে হবে। আইনের আওতাধীন থেকে সবকিছু করা উচিত। আইন নিজের হাতে তুলে নেবেন না। বিসর্জনের পরে গঙ্গায় দূষণের ভয়ঙ্কর ছবি, জলে ভাসছে কাঠামো, ফুল, বেলপাতা, কাঠগড়ায় মানুষের চূড়ান্ত অসচেতনতা। উৎসবের আনন্দের পরেই গঙ্গায় দূষণের চরম অসচেতনতার ছবি ধরা পড়ল হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার বেশ কয়েকটি গঙ্গা ঘাটে। দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন, কিন্তু বিসর্জনের পরে জল জুড়ে ভাসছে ফুল, বেলপাতা, পুজো সামগ্রী, প্রতিমার কাঠামো, খড় ও দড়ি। পরিবেশবিদরা আশঙ্কা করছেন এর ফলে গঙ্গায় দূষণ আরও বাড়তে পারে। অন্নপূর্ণা ঘাটে পৌরসভার তরফে হাইড্রা মেশিন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বড় প্রতিমা দড়ি বেঁধে হাইড্রায় ঝুলিয়ে গঙ্গায় নামিয়ে জল দিয়ে ধুয়ে কাঠামোর উপরে তুলে রাখা হয়েছে। এটি একটি পরিবেশ বান্ধব উদ্যোগ। যেখানে হাইড্রা নেই সেখানেই বিপদ, কিন্তু যে ঘাটগুলিতে হাইড্রা মেশিনের ব্যবস্থা নেই সেই ঘাটগুলিতে প্রতিমার নামানোর পর কাঠামো বা খড় তুলে রাখা হয়নি, ফলে গঙ্গায় পড়ে রয়েছে কাঠামোগুলি। প্রতিমার রং গলে জলে মিশছে, যা দূষণ বাড়াচ্ছে। অপচনশীল পুজোর সামগ্রীও নির্দিষ্ট স্থানে না ফেলার ফলে দূষণ বাড়ছে। গঙ্গা ঘাটে বড় বড় করে লেখা রয়েছে গঙ্গায় ফুল, বেলপাতা, পুজো সামগ্রী ফেলবেন না, কিন্তু মানুষ সেই সতর্কবার্তা উপেক্ষা করেই দূষণ ঘটাচ্ছেন। যদিও হুগলি চুঁচুড়া পৌরসভা সূত্রে জানানো হয়েছে অনেক রাত পর্যন্ত বিসর্জন চলার কারণে সব ঘাটে সঙ্গে সঙ্গে কাঠামো তোলা সম্ভব হয়নি। এদিন বিসর্জন শেষ হওয়ার পর পৌরসভার কর্মীরা ধীরে ধীরে সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে নিয়ে রাখবেন, ফলে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে দূষণ রুখতে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, এই সময়ে সাধারণ মানুষের সচেতন হওয়া সবচেয়ে জরুরি। এবার পুজোয় মেট্রোর রেকর্ড ভিড়, পাতাল পথে যাতায়াত করলেন কত যাত্রী। কম সময় এই মণ্ডপ থেকে ওই মণ্ডপে পৌঁছাতে মেট্রোয় কোনো বিকল্প নেই। এবার পুজোতেও তাই লক্ষ লক্ষ মানুষ ভরসা রেখেছেন পাতাল পথে। অন্যান্য বছরের তুলনায় এবার পুজোয় মেট্রোয় যাত্রীর ভিড় রেকর্ড। কর্তৃপক্ষের দাবি এবার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট
46.56 লক্ষ যাত্রী মেট্রোয় চড়েছেন। সর্বকালের রেকর্ড, যা গত বছরের পুজোর সময় যাতায়াতকারীর সংখ্যা ছিল 41.15 লক্ষ। গত 2019 সালে ছিল 45.61। এবারের পুজোয় ভাঙল সেই রেকর্ড। পুজোর সময় ভিড় সামাল দেওয়ায় মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে বিরাট চ্যালেঞ্জ। কর্তৃপক্ষের দাবি, পুজোর কটা দিন ভিড় যে তুলনামূলক অনেকটাই বেশি হবে তা আগে থেকেই জানা ছিল। সেই অনুযায়ী পুজোর আগে কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন আধিকারিকরা। কিভাবে ভিড় সামাল দেওয়া হবে সেই অনুযায়ী ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ভিড় সামাল দেওয়া হয়। প্রতিটি মেট্রো স্টেশনে অতিরিক্ত সংখ্যক কর্মীদের মোতায়েন করা হয়। তাদের সঙ্গে প্রতি মুহূর্তে মেট্রো আধিকারিকরা যোগাযোগ রাখেন। এছাড়া পর্যাপ্ত পরিমাণ রাজ্য পুলিশ এবং আরপিএফ মোতায়েন করা হয়। অতিরিক্ত সংখ্যায় স্বেচ্ছাসেবীও ছিলেন। কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে সিসিটিভিতে নজরদারি চালান আধিকারিকরা। এছাড়া প্রতিটি মেট্রো যাতে সময় মতো স্টেশনে পৌঁছায় সেদিকেও কড়া নজর রাখা হয়। ভিড়ে যাতে আচমকা কেউ অসুস্থ হয়ে না পড়েন, তাই প্রতিটি মেট্রো স্টেশনে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। প্যারামেডিক্যাল স্টাফেরাও ছিলেন। টিকিটের জন্য বেশিক্ষণ যাতে লম্বা লাইনে দাঁড়াতে না হয়, তাই টিকিট ভেন্ডিং মেশিন ছিল। এদিকে পঞ্চমী থেকে দশমীর মধ্যে আগামী 10 বছর মেয়াদের মোট 18,498টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। টুরিস্ট স্মার্ট কার্ড ইস্যু রয়েছে 646টি। মেট্রোয় লাগাতার সমস্যায় দিন কয়েক ভোগান্তির শিকার হন যাত্রীরা। তবে পুজোর সময় পরিষেবায় খুশি বলেই দাবি যাতায়াতকারীদের। প্রাথমিক নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই। মানিকের পাশাপাশি অভিযুক্ত রত্না বিভাসও। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার কলকাতার ব্যাংশাল আদালতে এই চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী এবং রত্না বাগচির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে ঘুরপথে 350 জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে সিবিআই এর তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের সন্দেহ, এই চক্রে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিভাস। এই ষড়যন্ত্রে রত্নাও জড়িত ছিলেন বলে সন্দেহ সিবিআই এর। মানিক যে সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, সেই সময় পর্ষদের সচিব পদে কর্মরত ছিলেন রত্না। নিয়োগ দুর্নীতির মামলায় রত্নারও যোগ রয়েছে বলে সন্দেহ করছেন সিবিআই আধিকারিকেরা। রত্নাকে অতীতে জিজ্ঞাসাবাদও করছেন তারা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি তদন্ত চালাচ্ছে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টর পর্ষদের তৎকালীন সচিব রত্নার ডাক পড়েছিল ইডির অফিসেও। অন্যদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদের অপসারিত সভাপতি মানিকের গ্রেপ্তারির পর উঠে এসেছিল বিভাসের নামও। একসময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। বীরভূমের নলহাটির ওই বাসিন্দা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। ইডি সিবিআই এর ডাকে বেশ কয়েকবার হাজিরা দিতে হয়েছিল তাকে। সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় ভুয়ো অফিস খুলে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হন তিনি। মুসলিম রোগিণীর সন্তান প্রসব করাতে অস্বীকার হিন্দু মহিলা চিকিৎসকের। লজ্জার ঘটনা যোগীরাজ্যে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলতেন, শিবজ্ঞানের জীব সেবা করো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এতদিন অনেকে জেনে এসেছেন চিকিৎসকদের কাছে নাকি সেবাই নাকি পরম ধর্ম। তবে ইদানিংকালে অবশ্য সেবা ধর্মে তেমন মতি নেই তথাকথিত চিকিৎসক নামধারীদের, বরং অর্থ কামানোই পরম ধর্ম হয়ে উঠেছে। তবে অনেক ক্ষেত্রে সেই অর্থের চেয়েও রোগীর ধর্মীয় পরিচয়ের প্রাধান্য দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। এমনই এক অমানবিক মহিলা চিকিৎসকের দেখা মিলল যোগীরাজ্যে। কঠোর হিন্দুত্ববাদী বিশ্বাসী জৌনপুরের সরকারি হাসপাতালের ওই গুণবতী চিকিৎসক অসুস্থ দুই মহিলার প্রসূতি চিকিৎসা করতে অস্বীকার করেছেন। সহকর্মীদের বলেছেন, এরা মুসলিম রোগী, আমি কোনো মুসলিম রোগী দেখি না, ফলে অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন না। বিষয়টি জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে। গভীর নিম্নচাপ, বড় বিপদের হাতছানি। 4 জেলাকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের। গভীর নিম্নচাপ আর তার জেরেই প্রবল বৃষ্টি, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। অতিরিক্ত বৃষ্টি হলে আরও জল ছাড়তে পারে ডিবিসি। তাই হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় জেলা শাসকদের আগাম প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা। শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্ত সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সব জেলার জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসেন। ইতিমধ্যেই ডিবিসি 70,000
হাজার কিউসেক জল ছেড়েছে। তার প্রভাবে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জল বাড়তে পারে। তাই উত্তরবঙ্গে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ মুখ্য সচিবের। দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলির জেলাশাসকের আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সব জেলার জেলা শাসকদের নিয়ে আজকের বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। উল্লেখ্য, বৃহস্পতিবার অতি গভীর নিম্নচাপ শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশার সম্বলপুরের কাছাকাছি অবস্থান করছে। এই গভীর নিম্নচাপটি উত্তর ওড়িশার উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীকালে ছত্তিশগড়ের দিকে অভিমুখ থাকবে। এর প্রভাবে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে আগামী কয়েকদিন, বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় পশ্চিমের কয়েকটি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এই দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাতে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। কারণ বৃষ্টি বেশি হলে ব্যারেজগুলি থেকে জল বেশি পরিমাণ ছাড়া হবে, আর তাতেই পশ্চিম অঞ্চলের জেলাগুলি বানভাসী হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর আগেই মাসখানেকের উপর ধরে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার অবস্থা খারাপ ছিল। কোনো মতে বৃষ্টি কমায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল, কিন্তু আবারও এই গভীর নিম্নচাপে প্রহর গুনছেন পশ্চিম অঞ্চলের বাসিন্দারা।